হাজি মুরাদ সার্কেশীয় কোটের ভেতরের পকেট থেকে ভরনস্টফ প্রদত্ত ঘড়ি বের করে সাবধানে স্প্রিং টিপলেন। ঘড়িতে 12:15 বাজল। এক পাশে মাথা হেলিয়ে বালসুলভ হাসি চেপে হাজি মুরাদ ঘড়ির সময় সংকেত শুনে বললেন, ব্যাস, এই পর্যন্ত। এখন আমার নামাজের সময় হয়েছে। মৃদু হেসে বললেন, দোস্ত ভরনস্টফের উপহার এটা। লোরিস মিলিকভ বললেন, ঘড়িটা ভালো, তাহলে নামাজ পড়তে যান, আমি অপেক্ষা করব। বেশ, বলে হাজি মুরাদ তার শয়নকক্ষে চলে গেলেন। একা বসে লোরিস মিলিকভ নোট বইতে হাজি মুরাদের বিবৃতির প্রধান প্রধান বিষয়গুলো লিখে নিলেন। তারপর একটা সিগারেট ধরিয়ে কামরার মধ্যে পায়চারি করতে আরম্ভ করলেন। শয়নকক্ষের বিপরীত দিকের দরজায় পৌঁছে পাশের কামরায় কয়েক ব্যক্তি তাতার ভাষায় উত্তেজিতভাবে কথা বলছেন শুনতে পেলেন। তার অনুমান হলো যে এরা হাজি মুরাদের মুরিদ। দোর খুলে তিনি সেই কামরায় প্রবেশ করলেন। পাহাড়িয়ারা যেখানেই থাকে সেখানে চামড়ার ও তাদের গায়ের একটা বিশেষ গন্ধ পাওয়া যায়। মেঝের ওপর বিছানো একটা বোরখায় এক চক্ষু লাল চুল গামজালো বসেছিল। তার গায়ে একটা ছেঁড়া কুর্তা। একটা রেকাব ঠিক করছিল। সে উত্তেজিতভাবে কর্কশ কণ্ঠে কিছু বলছিল, কিন্তু লোরিস মিলিকভ প্রবেশ করার সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে কাজ করতে লাগলো। তার দিকে দৃষ্টিপাত করল না। গামজালোর সম্মুখে হাসি খুশি খান মাহমা সাদা দাঁত বের করে দাঁড়িয়ে আছিলেন। তার কালো পল্লবহীন চোখ জল করে জ্বলছিল। সে কোনো একটা কথা বারবার বলছিল। সুদর্শন এলদার হাতা তুলে অপুষ্ট হাত বের করে দেওয়ালে ঝোলানো জিন পালিশ করছিল। প্রধান কর্মচারী ও ম্যানেজার খানেফি সেখানে উপস্থিত ছিল না। রান্নাঘরে সে খাবার তৈরি করছিল। সম্ভাষণ জানিয়ে লোরিস মিলিকভ জিজ্ঞাসা করল, তোমরা কী নিয়ে তর্ক করছিলে? খান মাহমা বলল, এই দেখুন, ও সর্বদা শামিলের প্রশংসা করে, বলে শামিল একজন মহৎ পণ্ডিত দরবেশ ও সাহসী ব্যক্তি। এ কীরকম? শামিলকে ছেড়ে এসেছো অথচ তার প্রশংসা করে? তাকে ছেড়ে এসেছে আবার প্রশংসাও করে, পুনরুক্তি করল খান মাহমা তার দাঁত বের করে। তার চোখ জল করছিল। ও কি সত্যিই তাকে দরবেশ মনে করে? লোকটাকে মিলিকভ জিজ্ঞাসা করল। দরবেশ না হলে লোকে তার কথা শুনতো না, তাড়াতাড়ি বলল গামজালো। শামিল দরবেশ নয়, তবে মনসুর ছিল বটে, উত্তর দিল খান মাহমা। তিনি ছিলেন সত্যিই দরবেশ। তিনি যখন ইমাম ছিলেন তখন মানুষের ভাবগতি ছিল স্বতন্ত্র। তিনি যখন ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে ঘুরতেন তখন লোকে এসে তাঁর কোটের প্রান্তভাগ চুম্বন করত, তওবা করত, আর কখনো মন্দ কাজ না করার প্রতিজ্ঞা করত। বৃদ্ধরা বলেন, তখন সকলে দরবেশের মতো ছিল, মদ্যপান করত না, ধূমপান করত না, নামাজ পড়ায় গাফিলতি করত না। পরস্পরের অন্যায় লোকে মাফ করে দিত, এমনকি রক্তপাত হলেও। কেউ তখন অর্থ পড়ে পেলে খুঁটিতে বেঁধে রাস্তার ধারে ঝুলিয়ে রাখত। তখনকার দিনে আল্লাহ সকল বিষয়ে সাফল্য দিতেন, এখনকার মতো নয়। গামজালো বলল, পাহাড়ে এখনো লোকে ধূমপান, তামাক অথবা মদ্যপান করে না। তোমার শামিল তো একটা নেহাত লামুরি, বলে মাহমা মিলিকফের দিকে তাকিয়ে চোখ ঠাড়ল। হ্যাঁ, লামুরি মানে পাহাড়ে, বলল গামজালো, আর পাহাড়েই ঈগল বাস করে। প্রতিপক্ষের তুরুপ জবাবে খুশি হয়ে খান মাহমা দাঁত বের করে হেসে বলল, চালাক লোক, তুরুপ জবাব দিয়েছে। লোরিস মিলিকফের হাতে রূপার সিগারেট কেস দেখে খান মাহমা একটা সিগারেট চাইল। লোরিস মিলিকফ যখন বললেন যে তাদের সিগারেট খাওয়া বারণ, তখন সে চোখ টেরে হাজি মুরাদের শয়নকক্ষের দিকে মাথা হেলিয়ে ইঙ্গাত করে বলল, না দেখলেই হলো। সে তৎক্ষণাৎ সিগারেট টেনে ধোঁয়া না গেলে ঠোঁট দিয়ে বের করে দিল। ভারী খারাপ কাজ, কঠোর কণ্ঠে বলে গামজালো কামরা থেকে বেরিয়ে গেল। সেদিকে চোখ ঠেলে লোরিস মিলিকভ খান মাহমাকে জিজ্ঞেস করল, রেশমি কুর্তা ও সাদা টুপি কোথায় কিনতে পাওয়া যায়? কেন, তোমার কি এত টাকা আছে? যথেষ্ট আছে, বলে খান মাহমা চোখ ঠাড়ল। এলদার তার সুন্দর মুখে হাসি ফুটিয়ে লোরিস মিলিকফের দিকে তাকিয়ে বলল, কোথায় পেয়েছে জিজ্ঞেস করুন ওকে। খান মাহমা তাড়াতাড়ি বলল, খেলায় জিতেছিলাম। বলল, একদিন তিফলিসের রাস্তার ধারে জন কতক রুশীয় ও আর্মেনীয়কে অরলায়াঙ্কা মুদ্রা উৎক্ষেপণ ও কোনো দিকে মাথা অথবা বিপরীত মাটিতে পড়বার সময় সঠিক বলা, এই খেলা উক্ত নামে অভিহিত। মোটা বাজি 3 স্বর্ণ মুদ্রা ও তার সঙ্গে রৌপ্য মুদ্রা বাজি ধরে ওরা খেলছিল। কিছুক্ষণ দেখে খেলার ধরন বুঝে নিয়েছিল। পকেটে ছিল গুটি কতক তাম্র মুদ্রা, সেগুলো ঝনঝনিয়ে সে খেলায় যোগ দিতে চেয়েছিল এবং বলেছিল যে পকেটের সমস্ত অর্থ 1 দান বাজি রাখবে।
লরিস মিলিকভ জিজ্ঞাসা করল, কি করে সাহস করলে? অত বেশি অর্থ ছিল কি তোমার? খান মাহমা দাঁত বের করে হেসে বলল, ছিল মোট 12 কোপেক। যদি হাঁটতে? সঙ্গের পিস্তল দেখিয়ে খান মাহমা বলল, কেন? এটা এটাও দিতে? দিতাম কচু, পালিয়ে যেতাম, কেউ বাধা দিলে তাকে খুন করতাম, ব্যাস। জিতেছিলে? সবটা জিতে নিয়ে চলে এলাম। খান মাহমা ও এলদার কি প্রকৃতির মানুষ লরিস মিলিকভ বুঝতে পারলেন। খান মাহমা বেপরোয়া, দিল খোলা, যে কোনো হইচইতে যোগ দিতে প্রস্তুত। তার ছিল অতিরিক্ত প্রাণশক্তি, কি করে তা কাজে লাগাবে জানত না। সর্বদা খোশ মেজাজ, কিছুই পরোয়া করতো না। নিজের ও অন্যের জীবন নিয়ে সে সর্বদা খেলা করে। নিজের জীবন নিয়ে খেলার জন্যই সে এখন রুশ পক্ষে এসেছে, এবং সেই একই খেলার জন্য সে আবার সামিলের দলে যোগ দিতেও পারে। এলদারকেও সহজেই বুঝতে পারা যায়। সে মুর্শিদের সম্পূর্ণ অনুগত, স্থির, শক্তিমান ও অচঞ্চল। একমাত্র লাল চুল গামজালকে লরিস মিলিকভ বুঝতে পারলেন না। বুঝতে পারলেন না যে লোকটা সামিলের ভক্ত তো বটেই, তার উপর রুশীয়দের প্রতি তার অসীম রাগ ও ঘৃণা। সেই কারণে তার রুশীয়দের দলে যোগ দেবার কারণ লরিস মিলিকভ বুঝতে পারলেন না। মনে হলো কোনো কোনো রুশীয় অফিসার সন্দেহ করেন যে হাজি মুরাদের সামিলের প্রতি ঘৃণার কথা মিথ্যা, বরঞ্চ এ দলে যোগ দিয়ে সে রুশীয়দের দুর্বল ঘাঁটির সন্ধান নিয়ে পাহাড়ে পালিয়ে গিয়ে অভিযান চালাবে। গামজালকে দেখে তারও এই সন্দেহ ঘনীভূত হলো। তার মনে হলো অন্যরা এবং হাজি মুরাদ নিজে তাদের মতলব গোপন রাখতে জানে, কেবল এই লোকটি তার মনোভাব ব্যক্ত করে প্রকাশ্যে। লরিস মিলিকভ তার সঙ্গে আরও কথা বলবার চেষ্টা করলেন। জিজ্ঞাসা করলেন, একঘেয়ে লাগে না? কাজ করতে করতে চোখের কোণ দিয়ে প্রশ্নকারীর দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, না, একঘেয়ে লাগে না। লরিস মিলিকভের অন্যান্য প্রশ্নেরও সে এই রকম কাটা কাটা উত্তর দিয়েছিল। লরিস মিলিকভ সেই কামরায় থাকাকালেই হাজি মুরাদের চতুর্থ মুরিদ আভারি হানেফি সেখানে প্রবেশ করল। মুখে ঘাড়ে চুল, বুকে কিঞ্চিত কুঁজো লোমশ, যেন শ্যাওলা বোঝাই, বলিষ্ঠ, কর্মঠ, সর্বদা নিজের কাজ নিয়ে ব্যস্ত, এবং এলদারের মতোই মুনিবের প্রতি তার ভক্তি অবিচল। চাউল নিতে সে ঘরে ঢুকেছিল। লরিস মিলিকভ তাকে থামিয়ে কোথায় তার বাড়ি ও কতদিন হাজি মুরাদের কাছে আছে জিজ্ঞাসা করলেন। হানেফি উত্তর দিল, 5 বছর। তার গ্রামেই আমার বাড়ি। আমার পিতা তার চাচাকে খুন করেছিলেন, তাই ওরা আমাকে খুন করবে সাব্যস্ত করেছিল। সে তার ঘন সংযুক্ত ভ্রূণ নিচের চোখ দিয়ে লরিস মিলিকভের দিকে সোজা তাকিয়ে শান্তভাবে বলল, তারপর দুধ ভাই হিসাবে আমাকে নিতে বললাম। দুধ ভাই মানে কি? কী রকমে হয়? 2 মাস আমি মাথা মুড়াইনি, নখ কাটিনি। তারপর তাদের কাছে এলাম, তারপর তারা আমাকে তাদের মায়ের কাছে নিয়ে গেল। তিনি আমাকে তাঁর স্তনের দুধ দিলেন এবং আমি তাঁর দুধ ভাই হয়ে গেলাম। পাশের কামরায় হাজি মুরাদের গড়ার আওয়াজ শোনা গেল। এলদার তৎক্ষণাৎ উত্তর দিয়ে হাত মুছে লম্বা পা ফেলে বৈঠকখানার দিকে গেল। ফিরে এসে বলল, তিনি আপনাকে যেতে বলেছেন। লরিস মিলিকভ দিল খোলা খান মাহমাকে আর একটা সিগারেট দিয়ে বসবার কামরায় চলে গেলেন। লরিস মিলিকভ বসবার কামরায় প্রবেশ করতে হাজি মুরাদ হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালেন। দিভানের উপর আরামে বসে জিজ্ঞেস করলেন, তাহলে বলতে হবে? লরিস মিলিকভ বললেন, নিশ্চয়ই। আপনার লোকেদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। ওদের মধ্যে একজন বেশ দিলখোলা। হ্যাঁ, খান মাহমা চপল, হাজি মুরাদ বললেন। সুদর্শন যুবকটিকে আমার ভালো লেগেছে। ও, ওর নাম এলদার। সে যুবক বটে, কিন্তু স্থির, লোহার তৈরি। উভয়ে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তাহলে আরম্ভ করতে হবে কি? হ্যাঁ হ্যাঁ, খানদের হত্যার কথা আপনাকে বলেছি। তাদের খুন করার পর হামজাদ এসে তাদেরই প্রাসাদে ঘাঁটি করল। খান পরিবারের মধ্যে কেবল বেগম খান জীবিত ছিলেন। হামজাদ তাকে ডেকে পাঠায়। তিনি এসে তাকে ভর্ৎসনা করতে থাকেন। তখন হামজাদের ইঙ্গিতে তার মুরিদ আসেলদার পেছন থেকে আঘাত করে খান বেগমকে হত্যা করে। কেন তাকে খুন করল জিজ্ঞাসা করলেন লরিস মিলিকভ। কি আর করবে? সম্মুখের পা যেখানে যায় পেছনের পাকেও তো সেখানেই যেতে হবে। সে পরিবারের সকলকে হত্যা করল। শামিল তার কনিষ্ঠ পুত্রকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করে। তারপর সমগ্র আভাবিয়া হামজাদের নিকট নতি স্বীকার করে। কেবল আমি ও আমার ভাই করিনি। আমরা বশ্যতা শিকারের ভান করে রইলাম। খানের রক্তের বদলে আমরা তার রক্ত নেওয়ার অপেক্ষায় রইলাম। পিতামহের সঙ্গে পরামর্শ করলাম। হামজাদ যখন প্রাসাদ থেকে বেরোবে তখন অতর্কিতে আক্রমণ করে তাকে হত্যা করার স্থির করলাম। কিন্তু
কোনো লোক আমাদের গোপন পরামর্শ শুনতে পেয়ে হামজাদকে বলে দিয়েছিল। হামজাদ আমাদের দাদাকে ডেকে বলল, সাবধান, যদি তোমার পৌত্ররা আমার বিরুদ্ধে কোনো মতলব আঁটে তাহলে তোমাকে এবং তাদেরকে একই সঙ্গে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হবে। আমি আল্লাহর কাজ করছি, এতে বাধা সহ্য করা হবে না। যাও, যা বললাম মনে রেখো। দাদা বাড়ি এসে আমায় বললেন। তারপর আমরা আর বিলম্ব না করে মসজিদে উৎসবের প্রথম দিনেই তাকে হত্যা করতে সাব্যস্ত করলাম। আমাদের সাথীরা এতে যোগ দিতে রাজি হয়নি, কিন্তু আমি ও আমার ভাই স্থির সংকল্প হয়ে রইলাম। আমরা দুটো করে পিস্তল নিয়ে বোরখা পরে মসজিদে গিয়েছিলাম। হামজাদ খোলা তলোয়ার হাতে ৩০ জন মুরিদ সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করল। তার প্রিয় মুরিদ আসেলদার, যে খান বেগমকে হত্যা করেছিল, আমাদের দেখে চিৎকার করে বোরখা খুলতে বলে ও আমাদের দিকে এগিয়ে আসে। আমার হাতে ছোরা ছিল, আমি তাকে হত্যা করলাম এবং হামজাদের দিকে দ্রুত অগ্রসর হলাম। কিন্তু আমার ভাই ওসমান ইতোমধ্যে তাকে গুলি করেছিল। সে তখনও মরেনি। ছোরা হাতে নিয়ে আমার ভাইয়ের দিকে তেড়ে আসে। আমি তার মাথায় আঘাত করে তাকে শেষ করলাম। মুরিদরা ছিল ৩০ জন, আর আমরা মাত্র ২ জন। তারা আমার ভাই ওসমানকে হত্যা করলো, কিন্তু আমি তাদের এড়িয়ে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গেলাম। হামজাদ নিহত হওয়ার সংবাদ প্রচারিত হওয়ার পর লোকে বিদ্রোহ করে। মুরিদরা পালিয়ে যায়। যারা পালাতে পারেনি তারা নিহত হয়। হাজি মুরাদ থামলেন এবং ঘন নিঃশ্বাস নিতে লাগলেন। খুবই ভালো হয়েছিল, কিন্তু পরে সব নষ্ট হয়ে গেল। হাজি বললেন, শামিল উত্তরাধিকারী হলো হামজাদের। লোক মারফত সে আমাকে তার সঙ্গে যোগ দিতে খবর দেয় এবং যোগ না দিলে খুনজাক ধ্বংস করবে ও আমাকে হত্যা করবে বলে পাঠায়। উত্তরে বলে পাঠালাম, আমি তার সঙ্গে যোগ দেব না এবং তাকেও আমার কাছে আসতে দেব না। কেন তার সঙ্গে যোগ দিলেন না? জিজ্ঞেস করলেন লরিস মিলিকভ। হাজি মুরাদ ভ্রু কুঞ্চিত করলেন, সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। তাদের সঙ্গে যোগ দিতে পারবো না। আমার ভাই ওসমান ও আবু নুস্তাল খানের রক্তে তাদের হাত রঞ্জিত। আমি তার সঙ্গে যোগ দেইনি। জেনারেল রোজেন আমাকে অফিসারের কমিশনে পাঠিয়ে আভারিয়া শাসন করতে আদেশ করেন। সবই ঠিক হতো, কিন্তু রোজেন প্রথমে মোহাম্মদ মির্জা ও পরে আহমদ খানকে কাজী কুমাখের খান নিযুক্ত করেন। আহমদ খান আমাকে ঘৃণা করত। সে খান বেগমের কন্যা সুলতানাকে বিয়ে করতে চেয়েছিল। খান বেগম রাজি হননি। আহমদ খানের ধারণা হয়েছিল যে আমি এর কারণ। হ্যাঁ, আহমদ খান আমাকে ঘৃণা করত এবং আমাকে হত্যা করবার জন্য লোক পাঠিয়েছিল, কিন্তু আমি পালিয়ে গেলাম। তারপর সে জেনারেল ক্লুগনের নিকট আমার বিরুদ্ধে বলে। সে বলেছিল রুশ সৈন্যদের জ্বালানি দিতে আমি ওভারদের বারণ করেছি। আরও বলেছিল আমি একটি পাগড়ি পরেছি, এটা এবং এর অর্থ হচ্ছে যে আমি শামিলের দলে যোগ দিয়েছি। জেনারেল তার কথা বিশ্বাস করেননি এবং আমার কোনো ক্ষতি না করতে হুকুম দেন। কিন্তু জেনারেল তিফলিস চলে যাওয়ার পর আহমদ খান ইচ্ছা মতো কাজ করতে থাকে। এক কোম্পানির সৈন্য পাঠিয়ে আমাকে ধরে শিকল পরিয়ে একটা কামানের সঙ্গে বেঁধে রাখে। এইভাবে তারা আমাকে রাখল ৬ দিন। ৭ম দিনে বাঁধন খুলে আমাকে তেমির খান সুরার দিকে নিয়ে চলল। ৪০ জন সৈনিক গুলি ভর্তি বন্দুক কাঁধে আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার হাত বাঁধা ছিল। জানতাম পালানোর চেষ্টা করলেই আমাকে হত্যা করার হুকুম আছে। মনসুকার কাছাকাছি এসে পথটা সংকীর্ণ। তার একদিকে প্রায় ১২০ গজ গভীর খাড়া খাদ। আমি ডান দিকে সরে গেলাম, একেবারে খাদের কিনারে। একজন সৈনিক আমাকে আটকাবার চেষ্টা করলো। তাকে শুদ্ধ টেনে আমি লাফ দিলাম। সে সঙ্গে সঙ্গে মারা গেল, আর আমি দেখতেই পাচ্ছেন এখনো বেঁচে আছি। পাঁজরের হাড়, মাথা, হাত, পা সব ভেঙে গিয়েছিল। গুড়ি মেরে উঠবার চেষ্টা করলাম, মাথা ঘুরে উঠল, সেখানেই ঘুমিয়ে পড়লাম। পরে ঘুম ভেঙে দেখি রক্তে আমার সর্বশরীর ভিজে। এক রাখাল আমাকে দেখতে পেয়ে গ্রামের লোক ডেকে আনে। তারাই আমাকে গ্রামে নিয়ে যায়। আমার পাঁজরের হাড় ও মাথা সারল, পাও তবে একটু ছোট হয়ে আছে বলে হাজি মুরাদ বক্রপদ লম্বা করে দেখালেন। তবে এখনো কাজ চলছে। যাই হোক, তাই যথেষ্ট। সংবাদ শুনে লোকেরা আমার কাছে আসতে আরম্ভ করলো। সুস্থ হয়ে আমি টসেল মিস গেলাম। আভাররা আবার আমাকে শাসনভার নিতে বলল। স্থির অচঞ্চল গর্বিত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমিও রাজি হলাম। হাজি মুরাদ তড়িৎ উঠে ব্যাগ থেকে একটা পোর্টফোলিও নিয়ে তার ভেতর থেকে দুটি বিবর্ণ চিঠি বের করে একটা দিলেন লরিস মিলিকভকে। চিঠি দুটো জেনারেল ক্লুগনের লেখা। লরিস মিলিকভ প্রথম চিঠিটা পড়লেন। সেটা ছিল এই: লেফটেন্যান্ট হাজি মুরাদ, আপনি আমার অধীনে কাজ করেছেন।
আমি আপনার কাজে সন্তুষ্ট হয়েছিলাম এবং আপনাকে ভালো লোক মনে করেছিলাম। সম্প্রতি আহমদ খান আপনাকে জানিয়েছেন যে আপনি বিশ্বাসঘাতক, পাগড়ি পরেছেন এবং শামিলের সঙ্গে আপনার সংস্রব আছে। আপনি লোকজনকে রুশ সরকারের অবাধ্য হতে শিক্ষা দিচ্ছেন। আপনাকে গ্রেফতার করে আমার সামনে হাজির করার জন্য হুকুম দিয়েছিলাম, কিন্তু আপনি পলায়ন করেছেন। এতে আপনার ভালো হচ্ছে কিনা আমি জানি না, আপনি দোষী কিনা আমি জানি না। এখন আমার কথা শুনুন। যদি আপনার বিবেক পরিষ্কার থাকে, যদি আপনি মহান জারের প্রতি কোনো বিশ্বাসঘাতকতা না করে থাকেন, তাহলে আমার নিকট উপস্থিত হন। কাউকে ভয় করবেন না। আমি আপনার রক্ষাকর্তা। খান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে নিজেই আমার হুকুমের অধীন। সুতরাং আপনার ভীত হওয়ার কোনো কারণ নেই। ক্লুগেনো আরও লিখেছিলেন যে তিনি সর্বদা প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং ন্যায় বিচারক। তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তিনি আবার হাজি মুরাদকে তাগিদ দিয়েছেন। প্রথম চিঠি পড়া শেষ হওয়ার পর দ্বিতীয় পত্র দেওয়ার পূর্বে হাজি মুরাদ উত্তরে যা লিখেছিলেন তা বললেন। লিখেছিলাম, আমি পাগড়ি পরেছি শামিলের জন্য নয়, আমার আত্মার মুক্তির জন্য। শামিলের দলে যোগ দেওয়ার ইচ্ছা আমার কখনো হয়নি, কারণ সে আমার পিতা, ভাইদের ও আত্মীয়দের মৃত্যু ঘটিয়েছে। তবে রুশীয়দের পক্ষেও যোগ দিতে পারবো না, কারণ তারা আমাকে অপমান করেছে। খুনজাকে বাঁধা থাকা অবস্থায় এক বদমাশ আমার গায়ে থুথু দিয়েছিল। সেই লোক নিহত না হওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে যোগ দিতে পারবো না। সর্বোপরি আমি মিথ্যাবাদী আহমদ খানকে ভয় করি। এরপর দ্বিতীয় বিবরণপত্রটি লরিস মিলিকভকে দিয়ে হাজি মুরাদ বললেন, জেনারেল তারপরে আমাকে এই পত্র পাঠান। লরিস মিলিকভ দ্বিতীয় পত্র পড়লেন। সেটাই, আপনি আমার প্রথম পত্রের উত্তর দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। লিখেছেন যে আপনি আসতে ভীত নন, কিন্তু কোনো বদমাশ আপনাকে অপমান করেছে এবং সেটাই বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, রুশীয় আইন ন্যায়ের পক্ষপাতী। আপনাকে যে অপমান করেছে তার শাস্তি আপনি স্বচক্ষে দেখতে পারবেন। বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যেই আমি হুকুম দিয়েছি। শুনুন হাজি মুরাদ, আমার কথা ও আমার সম্মানে বিশ্বাস না করায় আপনার উপর অসন্তুষ্ট হওয়ার অধিকার আমার আছে, কিন্তু পাহাড়িয়ারা কত সন্দেহপরায়ণ জানি বলেই আমি আপনাকে ক্ষমা করছি। যদি আপনার বিবেক পরিষ্কার থাকে, যদি আপনি কেবল আপনার আত্মার মুক্তির জন্য পাগড়ি পরে থাকেন, তাহলে আপনি ঠিক কাজ করেছেন এবং আপনি আমার ও রুশ সরকারের দিকে সাহসের সঙ্গে তাকাতে পারেন। প্রতিশ্রুতি দিচ্ছি, যে আপনাকে অপমান করেছে তার শাস্তি দেওয়া হবে, আপনার সম্পত্তি ফেরত দেওয়া হবে এবং রুশীয় আইন যে কী তা আপনি বুঝতে পারবেন। তাছাড়া আমাদের রুশীয়দের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং কোনো বদমাশ আপনাকে অপমান করেছে, এই কারণে আমাদের নিকট আপনার সম্মানের হানি হয়নি। চিমবিন্টদের পাগড়ি পরার ব্যাপারে আমি নিজেই সম্মতি দিয়েছি, কারণ আমি তাদের কাজ ঠিক মনে করেছি। সুতরাং আমি আবার বলছি, আপনার ভয় করবার কোনো কারণ নেই। এই পত্রবাহকের সঙ্গে আপনি চলে আসবেন, সে আমার বিশ্বস্ত লোক। আপনার শত্রুদের কেউ নয়, বরঞ্চ সরকারের বিশেষ অনুগৃহীত ব্যক্তির বন্ধু সে। এরপর ক্লুগেনো আরও তাগিদ দেন হাজি মুরাদকে তার কাছে যেতে। লরিস মিলিকভ পত্র পড়া শেষ করার পর হাজি মুরাদ বললেন, আমি তাকে বিশ্বাস করিনি, সেই জন্য ক্লুগেনোর কাছে যাইনি। আমার প্রধান লক্ষ্য ছিল আহমদ খানের উপর প্রতিশোধ নেওয়া, এবং সেই কাজ রুশীয়দের মাধ্যমে করা সম্ভব ছিল না। তারপর আহমদ খান টসলমিস ঘেরাও করে এবং আমাকে ধরতে অথবা হত্যা করতে চায়। আমার সঙ্গে লোক সংখ্যা ছিল অতি অল্প, তাকে তাড়াতে পারিনি। সেই সময় শামিলের চিঠি নিয়ে পত্রবাহক এসেছিল। শামিল চিঠিতে আহমদ খানকে পরাজিত ও হত্যা করতে সাহায্য করার ও আমাকে সমগ্র আভারিয়া শাসন করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অনেকদিন যাবৎ বিষয়টি চিন্তা করে আমি শামিলের সঙ্গে যোগ দিই। সেই সময় থেকে রুশীয়দের সঙ্গে অবিরাম যুদ্ধ করছি। এইখানে হাজি মুরাদ তার বহু সংখ্যক সামরিক অভিযানের বর্ণনা করেন, যার কতকগুলি লরিস মিলিকভের জানা ছিল। অস্বাভাবিক দ্রুতগতি ও আক্রমণের দুঃসাহসিকতা ছিল তার অভিযানসমূহের প্রধান বৈশিষ্ট্য, এবং তিনি সর্বদা কৃতকার্য হতেন। কাহিনী শেষ করে হাজি মুরাদ বললেন, আমার এবং শামিলের মধ্যে কখনো বন্ধুত্ব ছিল না, কিন্তু সে আমাকে ভয় করত। আমাকে তার প্রয়োজন ছিল। এক সময় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, শামিলের পর কে ইমাম হবে? উত্তরে বলেছিলাম, তীক্ষ্ণতর তরবারি যার, সেই হবে ইমাম। শামিলকে এই সংবাদ দেওয়া হয়। সে তখন আমাকে সরিয়ে দিতে চায়, আমাকে তাবাসারান পাঠায়। আমি সেখানে গিয়ে 1000 ভেড়া ও 300 ঘোড়া দখল করি, কিন্তু সে বলল আমি ঠিক কাজ করিনি। আমাকে নায়েব পদ থেকে বরখাস্ত করে এবং সমস্ত অর্থ পাঠাতে হুকুম দেয়। আমি তাকে 1000 স্বর্ণমুদ্রা পাঠাই।
সে তার মুরিদদের পাঠিয়ে আমার সমস্ত সম্পত্তি দখল করে। সে আমাকে তার সামনে হাজির হতে বলে। আমি যাইনি, কারণ আমি জানতাম সে আমাকে হত্যা করতে চায়। তারপর সে আমাকে গ্রেফতার করার জন্য লোক পাঠায়। আমি তখন ভরনস্টফের নিকট যাই। কেবল আমার পরিবারবর্গকে নিয়ে যাইনি, আমার মা, আমার স্ত্রীরা এবং আমার পুত্র তার হাতে। সর্দারকে বলবেন, যতদিন আমার পরিবারবর্গ তার কবলে থাকবে ততদিন আমি কিছুই করতে পারবো না। লোরিস মিলিকভ বললেন, আমি বলবো। কষ্টকর, কঠোর চেষ্টা। আমার যা কিছু আছে সব আপনার। কেবল প্রিন্সের নিকট আমার পক্ষ হয়ে কাজ করবেন, বলে হাজি মুরাদ তার কাহিনী শেষ করলেন। 20শে ডিসেম্বর তারিখে ভরনস্টফ সমর বিভাগের মন্ত্রী চার্লাইসফকে ফরাসি ভাষায় এক পত্র লিখেছিলেন। প্রিয় প্রিন্স, গতবারের ডাকে আপনার পত্র লিখিনি, কারণ হাজি মুরাদ সম্বন্ধে আমার কি করা উচিত সেই বিষয়ে আগে সাব্যস্ত করতে ইচ্ছা করেছিলাম। তাছাড়া গত দুদিন আমি অসুস্থ ছিলাম। গত রাত্রে আপনাকে হাজি মুরাদের এখানে পৌঁছানোর সংবাদ দিয়েছি। 8 তারিখে সে তিফলিস পৌঁছায় এবং পরদিন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। পরবর্তী 7-8 দিন আমি তার সঙ্গে কথা বলেছি এবং ভবিষ্যতে তাকে কি কাজে লাগাতে পারি এবং বিশেষ করে বর্তমানেই বা তাকে নিয়ে আমরা কি করব সেসব বিষয়ে চিন্তা করেছি। কারণ সে তার পরিবার সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন এবং আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সরলভাবে বলেছে যে যতদিন তার পরিবারবর্গ শামিলের কবলে থাকবে ততদিন তার হাত পা বাঁধা। আমাদের জন্যই কিছু করতে পারবো না এবং তাকে যে বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনা দেওয়া ও ক্ষমা করা হয়েছে এরও কোনো প্রতিদান দিতে পারছে না। প্রিয়জনের অনিশ্চিত পরিস্থিতি তাকে অত্যন্ত অস্থির করে তুলেছে। তার সঙ্গে থাকবার জন্য যাদের আমরা নিযুক্ত করেছি তারা নিশ্চিতভাবে জানাচ্ছে যে সে রাত্রে ঘুমায় না, প্রায় কিছুই খায় না, অনবরত প্রার্থনা করে, কেবল জন কয়েক কাশাকাক সঙ্গে নিয়ে অশ্বারোহণে যেতে চায়। এটা তার আজীবনের অবসর বিনোদনের উপায়। এটাই তাদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রত্যেক দিন সে তার পরিবারবর্গের সংবাদের জন্য আমাদের নিকট আসে এবং আমরা সমস্ত বন্দীদের একত্র করেছি কিনা ও তাদের পরিবর্তে তার পরিবারবর্গকে মুক্তি দেওয়ার প্রস্তাব শামিলের নিকট করা হয়েছে কিনা জানতে চায়। সেই সঙ্গে সে কিছু অর্থ দিতেও প্রস্তুত। তাকে অর্থ সাহায্য করার মতো লোক আছে। আমাকে সে বারংবার বলে, আমার পরিবারবর্গকে রক্ষা করুন, তারপর আপনাদের কাজ করবার সুযোগ আমাকে দিন। তার মতে লেসানিয়ান অঞ্চলে কাজ করা তার পক্ষে সুবিধাজনক হবে এবং যদি 1 মাসের মধ্যে আপনাদের কাজে বিশেষ ফল দেখাতে না পারি আমাকে যেমন খুশি শাস্তি দেবেন। আমি উত্তর দিই, তার প্রস্তাব আমি ন্যায্য মনে করি, তবে যতদিন তার পরিবারবর্গ আমাদের হাতে জামিন স্বরূপ না থাকছে ততদিন আমাদের অনেকে তাকে বিশ্বাস করবে না। বন্দীদের সীমান্তে একত্রিত করার সর্বপ্রকার ব্যবস্থা আমি অবলম্বন করব। মুক্তিপণ রূপে তার দেওয়া অর্থের উপর বাড়তি অর্থ দেওয়ার আইন আমাদের নেই, তবে ব্যক্তিগতভাবে তাকে অন্য উপায়ে সাহায্য করব। এরপর আমি তাকে স্পষ্ট বলেছি যে আমার মনে হয় শামিল কোনো মতেই তার পরিবারবর্গকে মুক্ত করবে না এবং শামিল তাকে সোজাসুজি সে কথা বলতে পারবে এবং তাকে ক্ষমা করে পূর্বতন পদে পুনরায় নিয়োগ করার প্রস্তাবও দিতে পারে। অন্যথায় সে তার মা, স্ত্রীদের ও 6 সন্তানকে হত্যা করার ভয় দেখাতে পারে। এরূপ কোনো প্রস্তাব যদি সে শামিলের নিকট থেকে পায় সে অবস্থায় সে কি করবে আমি তাকে স্পষ্ট উত্তর দিতে বলেছিলাম। সে তার চোখ ও হাত উপরের দিকে তুলে বলেছিল, সবই ঈশ্বরের হাতে। তবে সে কিছুতেই শত্রুর নিকট আত্মসমর্পণ করবে না, কারণ তার নিশ্চিত বিশ্বাস শামিল তাকে ক্ষমা করবে না, হত্যা করবে। তার ধারণা শামিল তার পরিবারবর্গকে হত্যা করার মতো এত হঠকারী হবে না, কারণ প্রথমত তাতে শত্রুকে আরও অধিক মরিয়া ও ভয়ঙ্কর করা হবে। দ্বিতীয়ত দাগেস্তানে অনেকে তাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরাও আছে যারা শামিলকে এ কাজ করতে বিরত করবে। পরিশেষে সে বারবার বলছিল যে পরিবারবর্গকে উদ্ধার করা ব্যতীত বর্তমানে তার অন্য কোনো চিন্তা নেই। ঈশ্বরের নামে তাকে সাহায্য করার জন্য আমাকে অনুরোধ করে এবং চেচনায়া অঞ্চলে ফিরে যেতে দিতে বলে। সে মনে করে সেখানে গেলে আমাদের সৈন্যাধ্যক্ষের সাহায্যে তার পরিবারবর্গের সংবাদ নিতে ও তাদের মুক্ত করার সুপন্থা স্থির করতে সক্ষম হবে। সে বলে শত্রুপক্ষের অধীনস্থ উক্ত অঞ্চলের বহু লোক, এমনকি কিছু সংখ্যক নায়েবও কম বেশি তার অনুরক্ত। আরও বলে রুশ অধিকৃত ও পার্শ্ববর্তী নিরপেক্ষ অঞ্চলে আমাদের সাহায্যে আমাদের পক্ষে সুবিধাজনক সম্পর্ক স্থাপন করতে পারবে এবং যে জন্য সে নিজে অশান্ত দিবারাত্র যাপন করছে সে কাজও সুসম্পন্ন করতে পারবে। সে নিশ্চিত যে কাজ করে আমাদের বিশ্বাস অর্জন করতে পারবে।
20 বা 30 জন বাছাই কসাক সৈন্য সহ সে গ্রজনি যেতে চায়। বলে যে এই সৈনিকেরা একদিকে যেমন শত্রুদের আক্রমণ থেকে তাকে রক্ষা করবে, তেমনি এইটা তদ্বারা তার বিশ্বস্ততার প্রমাণরূপে গণ্য হবে। প্রিয় প্রিন্স, আপনি অবশ্য বুঝতে পারছেন আমি অত্যন্ত মুশকিলে পড়েছি, কারণ যাই করি বিরাট দায়িত্ব থাকবে আমার। তাকে সম্পূর্ণ বিশ্বাস করা অত্যন্ত অসমীচীন হবে, কিন্তু তার পলায়নের সমস্ত পথ বন্ধ করতে হলে তাকে কারাগারে বন্ধ করতে হয়, অথচ আমার মতে সেটা হবে অন্যায় ও অবিবেচনার কাজ। এই প্রকারে কোনো ব্যবস্থা অবলম্বনের সংবাদ অতি সত্বর সমগ্র দাগেস্তানে প্রচার হবে। তাতে বর্তমানে যারা কম বেশি প্রকাশ্যভাবে সামিলের বিরোধিতা করতে চায়, এবং এই রকম লোক বহু আছে, তারা পিছিয়ে যাবে ও তাতে আমাদের ক্ষতি হবে। ইমামের সর্বাপেক্ষা সাহসী ও বেপরোয়া অফিসার যে এখন আমাদের পক্ষে যোগ দিতে বাধ্য হয়েছে, তার প্রতি আমাদের ব্যবহারের ওপর এইসব লোকের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। যদি আমরা হাজি মুরাদের সঙ্গে বন্দিরূপে ব্যবহার করি, তাহলে এই পরিস্থিতি সুফল নষ্ট হয়ে যাবে। সুতরাং যে পন্থা অবলম্বন করছি তাছাড়া অন্য কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। যদিও সেই সঙ্গে আমি উপলব্ধি করি যে যদি হাজি মুরাদ আবার পলায়ন করার মতলব করে, তাহলে প্রকাণ্ড ভুল করেছি বলে আমার বিরুদ্ধে অভিযোগ হবে। কার্যক্ষেত্রে বিশেষত এইরূপ জটিল ব্যাপারে ভুলের ঝুঁকি না নিয়ে ও দায়িত্ব এড়িয়ে কোনো সোজা পথে চলা কঠিন, এমনকি অসম্ভব। কিন্তু যেটা একবারে সঠিক মনে হবে সেই পন্থা আমাকে অবলম্বন করতেই হবে, ফল যাই হোক। প্রিয় প্রিন্স, আপনার নিকট আমার অনুরোধ, বিষয়টি আমাদের মহামান্য সম্রাটের নিকট পেশ করবেন এবং তিনি আমার অনুসৃত পন্থা অনুমোদন করেন কিনা আমাকে জানাবেন। জেনারেল জাবোভেভস্কি ও জেনারেল কাজলোভস্কিকে আমি উপরোক্ত বিষয়গুলো জানিয়েছি, বিশেষত হাজি মুরাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সময় যাতে এই নির্দেশ মতো কাজ করতে পারেন। হাজি মুরাদকে সাবধান করে দিয়েছি যেন কাজলোভস্কির অনুমতি ভিন্ন কোথাও না যায়। তাকে আরও বলে দিয়েছি আমাদের সকলের পক্ষে ভালো হয় যদি সে আমাদের সৈনিকদের সঙ্গে চলাচল করে, নতুবা সামিল হয়তো রটনা করতে পারে যে আমরা তাকে বন্দি করে রেখেছি। আর যাতে সে ভজেভিনস্কি কখনো না যায়, সে প্রতিশ্রুতি তার কাছ থেকে আদায় করেছি, কারণ সেখানে আমার পুত্র আছে। তার কাছে সে প্রথম আত্মসমর্পণ করেছিল ও তাকে সে বন্ধুরূপে গণ্য করে। আমার ছেলে সেখানে সেনাপতি নয়, সেই জন্য অপ্রীতিকর ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাছাড়াও ভজেনিভস্কি ঘন বসতিপূর্ণ বিরোধী অঞ্চলের প্রতি অতি নিকটবর্তী। সে চায় তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে, সেজন্য গ্রজনি সব দিক থেকে উপযুক্ত স্থান। হাজি মুরাদ যে 20 জন বাছাই কসাই সৈন্য চেয়েছিল, তাছাড়া আমি ওদের সঙ্গে ক্যাপ্টেন লরিস মিলিকভকে পাঠাচ্ছি। এই অফিসার যোগ্য, অতি উত্তম ও অত্যন্ত বুদ্ধিমান। সে তাতার ভাষা ভালো জানে এবং হাজি মুরাদ তাকে বিশ্বাস করে। তবে যে 10 দিন হাজি মুরাদ এখানে ছিল, সে কদিন সে ছিল লেফটেন্যান্ট কর্নেল প্রিন্স তারকানভের সঙ্গে একই বাড়িতে। প্রিন্স শশীন জেলার ফৌজি অধিনায়ক এখানে চাকরি সংক্রান্ত ব্যাপারে এসেছেন। তিনি সত্যি যোগ্য ব্যক্তি এবং আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তিনিও হাজি মুরাদের বিশ্বাস অর্জন করেছেন। তার মাধ্যমেই আমি সমস্ত গোপনীয় ও সূক্ষ্ম বিষয়সমূহ সম্বন্ধে আলোচনা চালিয়েছি, কারণ তিনি তাতার ভাষায় অতিশয় দক্ষ। তারকানভের সঙ্গে হাজি মুরাদের সম্পর্কে পরামর্শ করেছি। তিনিও আমার সঙ্গে সম্পূর্ণ একমত যে হয় আমার কর্মপন্থায় অবলম্বন করতে হবে, অথবা হাজি মুরাদকে কারারুদ্ধ করে কঠোর পাহারাধীন রাখতে হবে। কারণ যদি একবার আমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে তাকে ধরে রাখা সহজ হবে না, অথবা এদেশ থেকে একেবারে সরিয়ে দিতে হবে। কিন্তু শেষের পন্থা দুটি অবলম্বনকালে হাজি মুরাদ ও সামিলের মধ্যে বিরোধের আমরা যেটুকু সুবিধা লাভ করেছি তা তো নষ্ট হবেই, উপরন্তু এখানকার লোকের সামিল বিরোধিতার অগ্রগতি ও সম্ভাব্য বিদ্রোহের পথ বন্ধ হয়ে যাবে। প্রিন্স তারাখানভে আমাকে বলেছেন যে হাজি মুরাদের আন্তরিকতা সম্বন্ধে তিনি নিঃসন্দেহ এবং হাজি মুরাদ নিজেও নিশ্চিত যে যতই প্রতিশ্রুতি দিক অথবা ক্ষমা ঘোষণা করুক, সামিল কখনো তাকে ক্ষমা করবে না, তাকে হত্যা করবেই। তবে হাজি মুরাদের সংস্রবে এসে তারখানভের মনে একটা বিষয় দ্বিধা উপস্থিত হয়েছে। হাজি মুরাদ তার ধর্মের প্রতি অনুরক্ত। সামিল ওই দিক দিয়ে তার উপর প্রভাব বিস্তার করতে পারে। অদূর ভবিষ্যতে বা পরে তাকে হত্যা করবে না, হাজি মুরাদ সামিলকে এই বিশ্বাস করতে পারবে না। প্রিয় প্রিন্স, এখানকার কাজকর্ম সম্বন্ধে এই আমার বক্তব্য। 1851 সালের 24শে ডিসেম্বর তারিখে তিফলিস থেকে এই রিপোর্ট প্রেরিত হয়।
ডজনখানেক ঘোড়া অতিরিক্ত খাটিয়ে ও ডজনখানেক চালককে প্রহারে রক্তপাত করে 31শে ডিসেম্বর তারিখে পত্রবাহক তৎকালীন সমর বিভাগের মন্ত্রী প্রিন্স চায়নাইশভের দানের পত্রটি দেয়। 1852 সালের 1 জানুয়ারি তারিখে চায়নাইশভ অন্যান্য কাগজপত্রের সঙ্গে ভরনস্টভের উক্ত পত্র সম্রাট নিকোলাসের নিকট পেশ করার জন্য নিয়ে যান।